শ্যামা, শ্যামা রাধা কি বলল? দলিল, রাধা দিদি এখন আমাদের দলিল ফেরত দেবে না বলেছে। মানে? মানে আমি যতক্ষণ না পর্যন্ত রায়কে সবকটা রাউন্ডে জেতাচ্ছি ততক্ষণ পর্যন্ত রাধা দিদি আমাদের দলিল ফেরত দেবে না। কিন্তু শ্যামা সেটা কি করে হতে পারে? তুমি যদি রায়ের জন্য গান গাও তাহলে কৃষ্ণা তো হেরে যাবে। দেখো শ্যামা, আমি জানি তুমি নিজের মেয়েকে বেস্ট ভাবো, কিন্তু আমি প্র্যাকটিক্যালি ভাবছি, ইমোশনালি না। তুমি কৃষ্ণা থেকে অনেক বেটার গাও শ্যামা। আমি জানি না ছোট কর্তা, আমি কিচ্ছু জানি না। আমি কি করব, আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না। শ্যামা, আমি নিজেও বুঝতে পারছি না যে আমাদের। শ্যামা, আমি ভাবছিলাম তুমি তো খারাপ গাইতেও পারো, তাই না? না, পারবো না ছোট কর্তা। কেন পারবে না? রাধা দিদি আজও বারবার করে সাবধান করেছে আমি যেন কোনোভাবে খারাপ গান না গাই। আমি কি করব বলো? আজ আমাকে নিজের হাতে আমার মেয়েকে হারাতে হবে, আর ওই রায়কে জেতাতে হবে। আমি পারবো না ছোট কর্তা, আমি পারবো না। আমি তো ভাবতেই পারছি না এটা কি করে সম্ভব। ভুল আমার শ্যামা, সব ভুল আমার। আমি ইচ্ছে করে রাধার চাপে পা ফেললাম। আমি এত বড় ভুল যে কি করে করলাম। না ছোট কর্তা, আমার ভুল শ্যামা। তুমি কোনো ভুল করোনি। তুমি কেন ভুল করো? তুমি তো আমাদের সবার কথা ভেবে যা করার করেছিলে। আসলে তোমাকে বলি না, আমাদের মেয়েটার কপালই খারাপ। দেখো না, কত স্বপ্ন নিয়ে সেই বেনারস থেকে ওই শহরে আসলো গান গাইবে বলে, আর এখন যদি ওকে এরকম ভাবে হেরে যেতে হয়, ওই আঘাত সহ্য করতে পারবে না ছোট কর্তা। কিছুতেই ওই আঘাত সহ্য করতে পারবে না। আঘাত পাবো? কোন আঘাত? আমি আমার কোন আঘাত সহ্য করতে পারবো না? না, আসলে আমি তোর বিয়ের কথা বলছিলাম। ভাবছিলাম একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দি। কিন্তু তোর মার মনে হয় তুই এই আঘাত সহ্যই করতে পারবি না। একদম ঠিক। আমার মা একদম ঠিক বলেছে। এই সবেমাত্র তো আমি গান গাওয়া শুরু করেছি। এই গান নিয়ে আমাকে অনেক দূর যেতে হবে। আমি গান নিয়ে পড়াশোনা করতে চাই। আর এইসব ছেড়ে এখন আমি বিয়ে করে বসে থাকবো? এটা হয় কখনো মা? তাই তো দেখ না, তোর বাবাকে তখন থেকে বোঝাচ্ছি, কিছুতেই বুঝছে না। তুই একবার বুঝিয়ে বলতো। আচ্ছা বাবা, তুমি তো আধুনিক মানুষ, তোমার মাথায় এসব কথা কোথা থেকে এলো আমি একটু শুনি। আচ্ছা বাবা, ঘাট হয়েছে। একটা কথা বললাম, মার মেয়ে তো পুরো আমাকে শেলবিদ্ধ করে দিল। মজা করছিলাম আমি। 18 বছর তোকে আমি নিজের পাশে পাইনি, এখন আর তোকে কোথাও যেতে দেব না। আমি কোনো কষ্ট পেতে দেব না তোকে। আমার পাশে থাকবি তুই, বুঝলি? একদম তাই বাবা। আমার মা যেভাবে গান গেয়ে সবাইকে মোহিত করে দিয়েছে, আমিও সেইভাবে গান গাইতে চাই। আরো যত্ন করে আমি গানটাকে শিখতে চাই। সারা বিশ্বকে আমার দেশের আমি গান শোনাতে চাই। আমার মায়ের সঙ্গে আমি যুগলবন্দি গাইতে চাই। আর এইসব ছেড়ে দিয়ে আমি বিয়ে করবো এখন? হ্যাঁ তাই তো, আমি আমার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে কিছুতে পর করবই না। পর? না না, আমাদের মেয়ে পর কেন হবে? না মানে ওর বিয়ে হয়ে গেলেও ও সবসময় আমাদের মেয়েই থাকবে। পর হতে দেব না আমি ওকে। ওকে আচ্ছা ঠিক আছে, এবার তো চলো, এটা নাও। এইসব বিচ্ছিরি আলোচনা পরে করলেও চলবে। তাড়াতাড়ি চলো তোমার। বলছিস শোন না কৃষ্ণা, তুই যা গিয়ে গাড়িতে বস, আমরা দুজন এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। তাড়াতাড়ি আসছি, প্যাকিং করে আসছি। তুই যা যা। তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ তুই জানা, আমরা এক্ষুনি আসছি।
গানের সঙ্গে আমি যুগলবন্দি গাইতে চাই। এই গান নিয়ে আমাকে অনেক দূর যেতে হবে। আমি গান নিয়ে পড়াশোনা করতে চাই। মেয়েটার মুখে স্বপ্নটা দেখলে ছোট কর্তা? দেখলাম শ্যামা, ও তোমার মতো হতে চায় শ্যামা। আমার মতোই গান নিয়ে বেঁচে থাকতে চাই ও। আর এই সঙ্গীতের মহাযুদ্ধ তো ওর ক্যারিয়ারের শুরু। আর আমি মা হয়ে ওকে প্রথমেই হারিয়ে দেব না ছোট কর। আমি পারবো না, বিশ্বাস করো। আমার মেয়েটার তো সামনে অনেক জীবন পড়ে আছে। ওর কি হবে বলো? ওর বাকি জীবনটার কি হবে? আমি মা হয়ে ওকে এভাবে হারাতে পারবো না ছোট কর। আমি কিছুতেই হারাতে পারবো না। আমি কি করবো তুমি বলো না? আমি কি করে আমার মেয়েকে হারিয়ে দেব? কি করে? শ্যামা প্লিজ প্লিজ, এইভাবে ভেঙে পড়ো না তুমি। ইউ হ্যাভ টু বি স্ট্রং শ্যামা। কি করে ছোট কর্তা, কি করে? বুদ্ধির দৌড়ে রাধা আমাদের সাথে পারবে না শ্যামা। এমন কোনো ফন্দি বের করতে হবে যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। শ্যামা, আমাদের মেয়েকে শুধু মনের জোর হারাতে দিও না। ওর মা বাবা যদি ওর পাশে থাকে, ওর জয় নিশ্চিত, তাই না? আমরা জিতবো শ্যামা, আমরা জিতবো। রাধারানীর সঙ্গে এই লড়াইতে আমাদের মেয়ের জন্য আমাদের জিততে হবে। রাধারানীর শাস্তি এবার কেউ আটকাতে পারবে না শ্যামা, কেউ না। লোক ওই বসো বসো, বললো তো এখানেই বসতে নাকি? হ্যাঁ বাবা, কত আলো, কত লোক, হ্যাঁ মস্ত আয়োজন বলো তো। টিভিতে দেখলে বাপু অন্যরকম লাগে না, এসব বোঝা যায় না। তা যা বলেছো দিদি, জামাই দাদা কি সাথে বলেন? টিভিতে দেখে শান্তি আছে নাকি কোনো? আমাদের নাতনি এত বড় মঞ্চে গান গাইছে, সামনে থেকে বসে গান শুনবো, মজাই তো আলাদা। কাকিয়া, দিদুন আজকে এলে ভালোই করতো, মানে বনিও একটু সাপোর্ট পেতো। একদিকে ভালোই করেছে তোমার দিদুন মন্দিরে পুজো দিতে গিয়ে, তাছাড়া এখানে থাকলে যা টেনশন করতো। আর আমিও ফেড আপ হয়ে যাচ্ছি, একা কত দিক সামলাবো বলো তো বেটা। সৃজনী, আই এম রিয়েলি সরি। মানে কাল তুমি অতবার করে বললে, আমি তাও আসতে পারলাম না। তোমার খারাপ লেগেছে আমি বুঝতে পারছি, আই এম সরি। সেই আমি এত করে রান্না বান্না করলাম, তোমার জন্য অপেক্ষা করলাম, তোমায় কল পর্যন্ত করলাম, কিন্তু তুমি ফোনটা সুইচ অফ করে দিলে। এখন তোমার সরির উত্তরে আমাকে মিষ্টি করে হেসে বলতে হবে ইটস ওকে অনিরুদ্ধ, তাহলেই তো আমি তোমার ভালো বন্ধু, তাই না? বাবা, আবার নেমন্তন্ন? অনিরুদ্ধ কোন দিকে যে খেলছে তাই তো বুঝতে পারছি না। মেজ বৌদির মেয়ে না ওই কৃষ্ণা? কার দিকে আসল নজর ওর? অনিরুদ্ধ, হ্যাঁ দাদু বলছি যে কাল তো এলে পারতে তুমি। আমাদের দুই নাতনি এত কষ্ট করে রান্না বান্না করলো, সে অনেক রান্না করেছিল, বেনারসি পোলাও, মাংসের চপ, তুমি কিন্তু মিস করে গেলে। আমার তো এখনো মুখে লেগে আছে। হ্যাঁ হ্যাঁ
না মানে দাদু, আমি লাস্ট মোমেন্টে ইনভিটেশনটা পেলাম তো তাই। আমাদের সময় না বাবারা যুদ্ধ করতো, কিন্তু আমাদের বন্ধুত্ব কোনোদিন নষ্ট হয়নি। আচ্ছা নিখিল কবে কি তোমাকে বলেছে তার জন্য তুমি তোমার মানে আমার দিদি ভাই তো তোমার বন্ধু সৃজনী, তার উপর এরকম অভিমান করলে? হ্যাঁ ছি ছি। না না ঠাম্মি, আমি অভিমান করিনি। সৃজনী দুঃখ পেয়েছে, তার জন্য আই এম রিয়েলি সরি। বুঝলে অনিরুদ্ধ, এজন্য আমাদের জামাই দাদার কিন্তু খুব হিংসে হচ্ছিল। কি বলো দিদি? আমরা যে রান্নার এত প্রশংসা করলাম, তোমার বন্ধু পাত্তাই দিল না আমাদের। হ্যাঁ, আসলে আপনাদের বাড়িতে সবাই হয়তো আমার প্রেজেন্সটা এইভাবে মেনে নেবে না, সেটা ভেবেই আমি আর যাইনি। সৃজনী, তুমি প্লিজ দুঃখ পেও না। মানে আই হোপ ইউ রিয়েলাইজ আমার অবস্থাটা। দেখো অনিরুদ্ধ, আমি তারপর দিদি আমাদের বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করছি। তোমার সাথে আমাদের পরিচয় হয়েছে ঠিকই, কিন্তু সেভাবে তো আলাপ হয়নি। একদিন এসো বাড়িতে, আলাপ টালাপ করা যাবে। আর তাছাড়া তোমাকে নিয়ে তো আমাদের কোনো সেরকম সমস্যা নেই। হ্যাঁ সেই তো, যত সমস্যা তো আমাকে নিয়ে, তাই না? তাই জন্যই তো তুমি তোমার দুই নাতনির কথা বললে, কিন্তু বাবা তোমার নিজের মেয়ে যে রয়েছে তার কথা তো একবারও ভাবলে না। আর তুমি তো এটাই ভুলে গেছো যে তোমার একজনই নাতনি। তাই জন্যই তো বলছি যে মানে আমার বাড়ির ছেলেকে নিয়ে তো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয়, বরং ওকে কাছে পেয়ে আমার এগেনস্টে আরো বিষ উগড়োতে পারবে, তাই তো? হ্যাঁ রে রাধারানী, ও 20-30 তো তোদের সম্পত্তি রে, ওসব তো আমাদের নেই, তো ওগড়াবো কি করে বল? বলছি যে এখানে এসে আর ঝগড়া করিস নে অসভ্য লোকেদের মতন। হ্যাঁ মাসিমণি, আমি অসভ্য লোকদের মতো ঝগড়া করছি না। আমি মুখ খুললেই তোমাদের মনে হয় যে আমি ঝগড়া করছি। এটাই হচ্ছে তোমাদের আসল সমস্যা, বুঝতে পেরেছো? ওরে বাবা থাম থাম, বয়স হয়েছে, এত জোরে কথা বললে এক্ষুনি হাত ফেল করে যাবে আমার। এত কথা বাড়াস নে বাপু আর। কেন কথা বাড়াবো না? তুমিই তো কথা বাড়ালে। কি দরকার আমার বাড়ির ছেলেকে যেচে নেমন্তন্ন করে আলগা পিরিত করার? কাকে ছাড়ো না। কেন ছেড়ে দেবো বলো তো অনি বেটা? ওই চৌধুরী বাড়িতে ওই নিখিল চৌধুরী তোমাকে কিভাবে অপমান করেছিল তোমার নিশ্চয় মনে আছে। আমারও সবটা মনে আছে। তুমি নিশ্চয় এটাও বলোনি ওই নিখিল চৌধুরী তোমার কাকিয়ার জন্য বাড়িতে পুলিশ পর্যন্ত পাঠিয়েছিল। শোনো, আমার অনি বেটা না খুব ভালো করে জানে ওর কাকিয়া ওই পুরো বাড়িটার জন্য কি কি স্যাক্রিফাইস করেছে। হ্যাঁ তোদের আবার স্যাক্রিফাইস? বাবা, স্যাঁকড়ার দোকান ছাড়া তো কিছু জিনিস না জানতাম। অলোক কাঁটালের আবার নাম সত্য, হাসাস রে বাপু। ছাড়ো না দিদি, তুমি কাকে কি বোঝাচ্ছ? বাবা একটা কথা কান খুলে শুনে রাখো, আজ তোমার দুই নাতনির মধ্যে একজন হারবে একজন জিতবে, আর যে হারবে তাকে নিয়ে সোজা বাড়িতে চলে যাও। তাহলে আর তোমাদেরকে রোজ রোজ এখানে আসতে হয় না। অ্যাটলিস্ট এতে তোমারও শান্তি আর আমাদেরও শান্তি। অ্যাটলিস্ট তোমাদের মুখটা তো আর দেখতে হবে না আমাকে। হ্যাঁ রে রাধা, দুটোই তো আমার নাতনি। কোন নাতনি হারবে আর কোন নাতনি জিতবে তুই কি ভাবছিস? আমার ছোট দিদি হারবে, তাই তো? সেই জন্য আমাদের আসতে হবে না এখানে। তুই কি জ্যোতিষ চর্চা করছিস নাকি? হ্যাঁ, এত কথা তুই বলছিস কেন বলতো? ওর সাথে কথা কেন বাড়াচ্ছ দিদি? ওর কি ছোট বড় জ্ঞান আছে নাকি? আচ্ছা গোপাল দাদু ভাই, তুমি একটু যাও না, খোঁজ নিয়ে এসো কখন গান শুরু হবে। আচ্ছা, কিন্তু ঠাম্মি পিসিমণি এখানে বসবে না? হ্যাঁ কি? ও হ্যাঁ,
না পিসিমণি এখন আসবে না তো। পিসিমণি আসলে বাবা তোমার বোনের কাছে বসে আছে। স্পেশাল কি পারমিশন নিয়েছো? ভেতরেই তো থাকবে আজকে, আর আসবে না। ও দাঁড়াও, মেকআপ রুমে না থাকলে গানটা গাইবে কি করে? হ্যাঁ, অনিবেরা তুমি 2 মিনিট বসো, আমি তোমার বোনের সঙ্গে দেখা করে আসছি। আর শোনো, এই সমস্ত লোকদের সঙ্গে না তুমি মুখ লাগিও না, কারণ এরা কখনোই তোমাকে যোগ্য সম্মান দেবে না। আর শোনো, এই পরিবারে তোমার যদি কোনো স্পেশাল ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তাকে ভুলে যাও, কারণ এই দুটো পরিবারে কখনোই এক হওয়া সম্ভব নয়। তুমি বসো, আমি ঘুরে আসছি। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, পালাচ্ছিস কোথায়? তোদের মেরে যদি আমি ছাতু না করতে পেরেছি না, তাহলে আমার নামও কৃষ্ণা নয়। তাই ভাবি, যে ওরকম ভাবে লাঠি তুলে নিতে পারে সে কোল্ড ড্রিঙ্কস কেন অ্যাভয়েড করছে? এবার হিসেবটা মিলল। কিসের হিসেব? আপনি গান গান, তাই জন্যই তো কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করছেন। বলছি, ভালো গান। কৃষ্ণ মুরারি আগত অনিরুদ্ধ, আই রিয়েলি মিসড ইউ। আমি খুব কষ্ট পেয়েছিলাম অনিরুদ্ধ, কিন্তু তাও তোমার উপরে রাগ দেখাতে পারিনি। কালকে তুমি আসনি বলে আমি সারাদিন না খেয়ে বসেছিলাম। আমার কিছু খেতে ইচ্ছেই করেনি। আমি এখানে আসবো বলে কতক্ষণ অপেক্ষা করেছিলাম তুমি ভাবতেও পারবে না অনিরুদ্ধ। আমি ভাবছিলাম আমি কখন এখানে আসবো আর একবারের জন্য তোমাকে দেখতে পাবো। সৃজনী, আই এম রিয়েলি সরি যে আমি তোমার ইনভিটেশনটা রাখতে পারিনি। আমি জানি তোমার খুব কষ্ট হয়েছে, কিন্তু একটা জিনিস তোমাকে বলা দরকার, মানে আমি চাই না আমাদের ইকুয়েশনটা নিয়ে তোমার কোনো ভুল এক্সপেকটেশনস থাকুক। আমাদের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের। আমি চাই না তুমি আমাদের নিয়ে কোনো ভুল এক্সপেকটেশনস থেকে কোনোভাবে কষ্ট পাও। অনিরুদ্ধ, সৃজনী, সিম্পল সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে, যত তাড়াতাড়ি বুঝবে, সেটা তোমার জন্যই ভালো।
নমস্কার, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমি বর্ণা, আর আজ আমি চলে এসেছি দেশের সব থেকে বড় রিয়েলিটি শো সঙ্গীতের মহাযুদ্ধের সেকেন্ড রাউন্ড নিয়ে। চলছে টানটান উত্তেজনা। আমাদের প্রথম রাউন্ডে সব থেকে বেশি স্কোর করে প্রথম রাউন্ডের সোনার মুকুট জিতে নিয়েছে কৃষ্ণা। অবশ্য তার সাথে সাথে আমরা দুজন প্রতিযোগীকে হারিয়েছি, কিন্তু তাদের মধ্যে একজন আজ ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি হলেন রায় দত্ত। আগের দিন অসুস্থতার কারণে গান গাইতে পারেননি, তাই আমাদের মহামান্য বিচারকেরা ঠিক করেছেন তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত। তাই আজ আমরা 9 জন পার্টিসিপেন্টকে নিয়ে আমাদের এই সঙ্গীতের মহাযুদ্ধের পথ চলা শুরু করব। এবার দেখে নেওয়া যাক কে ছিনিয়ে নেয় এই সঙ্গীতের মহাযুদ্ধের সোনার মুকুট, আর কার পথ চলা আজই আমাদের সাথে শেষ হয়ে যায়। বাবাকে দেখতে পাচ্ছি না কেন? বাবা যে বলল ছদ্মবেশে আসবে, আবার কোথায় গেল? আজ কি তবে আবার নতুন ছদ্মবেশে আসবে নাকি?